হ্যালো, গুড ইভিনিং। সবাই আমাকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে কথা? হ্যালো অমৃতা, হ্যালো শ্রাবন্তী ম্যাডাম, হ্যালো সৌভিক বাবু, হ্যাপি নিউ ইয়ার অল। ওকে, অনেকদিন বাদে দেখা হচ্ছে সবার সঙ্গে, মাঝে কয়েকটা দিক আসতে পারিনি। থ্যাংক ইউ সুমি ম্যাডাম, হ্যালো সঙ্গমিত্রা ম্যাডাম, হ্যালো রূপালী ম্যাডাম, হ্যালো রঞ্জিতা ম্যাডাম, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তারপর সবার খবর কি? এক দুদিন ধরে তো প্রচন্ড রকমের ঠান্ডা পড়েছে। সিটে কাঁপতে কাঁপতে তোমার গল্প শুনবো আজকে। একটা মাংকি টুপি পরে নাও শুভজ্যোতি, তার সঙ্গে হাতে গ্লাভস পরে নাও, জ্যাকেট পরে নাও, যাতে কাঁপতে কাঁপতে না শুনতে হয়, কারণ গল্প শুনতে শুনতে তো আরো কাঁপতে পারো যদি গল্পগুলো ভয় হয়। সুতরাং চাপ নিও না, পড়ুক গো একবার একটু। হ্যাঁ সেটাই, খুব ঠান্ডা পড়েছে, একদম ভালো ঠান্ডা পড়েছে। একটু 2-5 মিনিট একটু গল্প করে নি, তারপর শুরু করি। অনেকদিন বাদে আসছে, আর দু একজন একটু জয়েন করে নিক। অনেকে বাড়ির কাজকর্ম সেরে জয়েন করে। তো বইমেলা থেকে ফিরলাম জাস্ট, খড়গপুরে খুব ঠান্ডা। আচ্ছা, হুম, খড়গপুরে ঠান্ডা ঠিক, তো ঝাড়গ্রামেও খুব ঠান্ডা হবে। হাই বুড়ো বাবু, কেমন আছে? আরে আমার এক কাকিমা অমিতা নাহা, উনি শিলিগুড়ি থেকে জয়েন করেছেন। ভালো আছি অমিতা কাকিমা। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার মৌমা ম্যাডাম। আচ্ছা, একটু আটকাচ্ছে শুধু, কি আমার? দাঁড়াও, আমি একটু নেটটাকে চেঞ্জ করে দিত, কানেকশনটা। আমি, আচ্ছা, ভালো আছি সুচন্দা ম্যাডাম, আপনি কেমন আছেন? আজ দক্ষিণেশ্বর অ্যান্ড বেলুর গেছিলাম। হ্যাঁ, আমিও একজনকে দেখলাম, সে লাইভ ভিডিও দিয়েছে। তো প্রচন্ড ভিড় ছিল সুমি ম্যাডাম। গুড ইভিনিং পিয়ালি ম্যাডাম। আমি আজকে যে গল্পটা, আমি আগেই বলে রাখি যে আমার নেক্সট এপিসোডে আমি সায়নী ম্যাডামের একটা দারুণ, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা নিয়ে আসবো, সেটা নেক্সট এপিসোডে। সেটা আমি আগেই বলে দিলাম। আর তনুশ্রী ম্যাডামের আর একটা খুব ইন্টারেস্টিং নিয়ে, তো সেগুলো আমি নেক্সট এপিসোডে বলবো। তো এই তো বলতে বলতে তনুশ্রী ম্যাডাম এসে গেছে। হ্যালো সুচন্দা ম্যাডাম, হ্যাপি নিউ ইয়ার মধুমিতা ম্যাডাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো গুড, ভালো আছি সুচরিতা ম্যাডাম, আপনি কেমন আছেন? আফটার, কি ব্যাপার, লং টাইম নো সি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ অর্ক, একটু আসতে পারিনি নানা কারণে, মাঝে 1-1.5 মাস বা একটু বেশি হতে পারে। তুমি এতদিন পরে এলে, খুব মিস করছিলাম তোমার গল্প। থ্যাংক ইউ অমৃতা, আমিও তোমাদের সবাইকে খুব মিস করছিলাম, এবং তাই 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 জন্য আজকে এলাম আর কি। তোমাদের সঙ্গে মানে অনেকদিন দেখা টাকা হচ্ছে না লাইভে। হ্যাঁ, অনেক দিন পর লাইভে এলে। ইয়েস তনুশ্রী ম্যাডাম। তনুশ্রী, তোমার আমি আজকে সিমলা ইনসিডেন্টটা বলবো। আমার আর একটা যে ইনসিডেন্ট আছে, সেই নামটা আমি আজকে বলছি না। সেই ইনসিডেন্টে আমার আরও কিছু ইনফরমেশন লাগবে, সেইটা আমি নেক্সট এপিসোডের আগে তোমার থেকে নিয়ে আমি নেক্সট এপিসোডে বলবো। জ্যাকেটটা কিন্তু শার্লক হোমসের ভাইবস দিচ্ছে। আজকে কি ভূতের ইনভেস্টিগেশন হচ্ছে? ইনভেস্টিগেশন না আজকে। আর থ্যাংক ইউ, জ্যাকেটটা ভাইবস দিচ্ছে। আমি এনভায়রনমেন্টটা, যে জ্যাকেটটা পুরো আনতে পারছি, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার একটা লন্ডনের ইনসিডেন্ট আছে, ইংল্যান্ডের ইনসিডেন্ট আছে। তো
সেটা ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্ট। তো আর দেরি না করে এবার কি শুরু করব নাকি? আপনার ঠান্ডা লেগেছে তো? হ্যাঁ, একটু লেগেছিল, আগের থেকে ভালো আছি সুচরিতা ম্যাডাম। মাঝে একটু ঠান্ডা লেগেছিল, এখন আগের থেকে একটু বেটার আছি। থ্যাংক ইউ তনুশ্রী ম্যাডাম ওয়েট করার জন্যে। অদিতি সেন, আজকে অনেকদিন বাদে নিশ্চয়ই অনেক অনেক গল্প শুনতে পাবো। আচ্ছা, 3টে গল্প আছে। অ্যাকচুয়ালি কাজের খুব প্রেশার চলছে, যার জন্যে মানে খুব বেশি আমি গল্প আনতে পারিনি, কিন্তু আপনাদেরকে এত মিস করছিলাম যে চলে এলাম আর কি। তো নেক্সট এপিসোডে আরও গল্প হ্যাঁ শুরু করুন। মধুমিতা ম্যাডাম বলছে, আমি ভেবেছিলাম আজ বেলুর মঠ থেকে লাইভ করব পসিবল হলে, বাট নিজেই একটু অসুস্থ হয়ে গেছিলাম, তাই হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুমি ম্যাডাম ভালো হয়ে উঠুন তাড়াতাড়ি, শুরু করে দিন। অনেকে বলছে, সুতরাং আমি আর দেরি করব না, শীতের রাত, দেরি করে লাভ নেই। শর্ট আর ক্রিস্প হয়, হ্যাঁ, কিন্তু ঠিক আছে অমৃতা, নেক্সট টাইম আমি চেষ্টা করবো আর একটু বড় করার। তো এবার আমি তাহলে স্টার্ট করে দিই। আচ্ছা, প্রথম ঘটনাটা আমাকে দিয়েছে অরিন্দম দত্ত। এটা বিদেশে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং ঘটনাটা অত্যন্ত অন্যরকম বা বৈচিত্র্যপূর্ণ বলুন, এবং ইনসিডেন্টটা অত্যন্ত মানে ডিফারেন্ট। ঠিক আছে, 2017 সাল, অক্টোবর শেষ হয়ে নভেম্বর শুরু হব করছে। অরিন্দম বাবু মানে অরিন্দম দত্ত, যিনি ঘটনাটা আমাকে দিয়েছেন, উনি সেই সময় ইউকেতে ইংল্যান্ডে গেল 3 সপ্তাহের জন্য। থ্যাংক ইউ অমৃতা ফর দ্য কমপ্লিমেন্ট। তো এবার অক্টোবরের শেষে গেল ইংল্যান্ডে, তখন শীত শুরু হব করছে। এমনিতেই ঠান্ডার দেশ, তার উপর আবার অক্টোবর শেষ হয়ে নভেম্বর শুরু হচ্ছে, বুঝতেই পাচ্ছেন যে ভালো ঠান্ডা আস্তে আস্তে পড়বে। এটা হলো তারই সংকেত। উনি গিয়ে উঠলেন ওনার এক জ্ঞাতির দাদার কাছে, মানে রিলেশনের মধ্যে একজন ওনার জ্ঞাতির দাদা, আপনারা বুঝেন আর কি, অনেকে একজন রিলেটিভের কাছে গিয়ে উঠলেন আর কি। সেই দাদা লন্ডনে থাকে, তার একটা অ্যাপ ক্যাব সার্ভিসের বিজনেস আছে, তার সঙ্গে তার আরো কিছু বিজনেস আছে, যার মধ্যে স্পাইস ট্রেড হলো আর একটা বিজনেস। এবার স্পাইস ট্রেড মানে কি? স্পাইস ট্রেড মানে হলো উনি শ্রীলঙ্কা বলুন বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে যেটা বোঝায়, সেখান থেকে নানা রকম স্পাইস নিয়ে ইউরোপে ব্যবসা করে বা ট্রেড করে। তো এইটা ছিল ওনার ওই জ্ঞাতির দাদার আর একটা ব্যবসা। ভালো কথা, উনি গিয়ে সেই জ্ঞাতির দাদার কাছে উঠলেন, ওখানেই ছিলেন উনি ওই 3 সপ্তাহ। তো এরপরে একদিন এই স্পাইস ট্রেডের এই মশলা বলুন বা স্পাইস বলুন, এইগুলোর বিক্রির ব্যাপারে একদিন ওনার দাদা অরিন্দম বাবুকে বলল যে, তুই ইয়র্কশায়ার বলে একটা জায়গা আছে, একটা বড় কাউন্টি, তো ইয়র্কশায়ার বলে একটা জায়গা আছে, তুই ওখানে একজন কাস্টমারের কাছে গিয়ে এই স্পাইসগুলোকে বা মশলাগুলোকে একটু বিক্রি করার চেষ্টা কর। তার জন্যে যা প্রসেস বা পেপার ওয়ার্কস করার, সেগুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করা, এগুলো তুই কর। তো কথা অনুযায়ী অরিন্দম বাবু এক শুক্রবার ঠিক করলেন যে ইয়র্কশায়ারে যাবেন। এবার ইয়র্কশায়ারে অরিন্দম বাবু নিজেও খুব সুন্দর গাড়ি চালায়, এবং ওনার ওই জ্ঞাতির দাদার একটা মানে BMW গাড়িতে বলল যে, দাদা আমি তোমার এই BMW গাড়িটা চালিয়ে ইয়র্কশায়ারে যেতে চাই। তো দাদা বলল, না না, গাড়ি টাড়ি তোকে নিতে হবে না, তুই বাসে করে যা, সেন্ট্রাল লন্ডন থেকে বাস আছে, ওই বাসে করে তুই ইয়র্কশায়ারে যা।
অরিন্দমবাবু রিকোয়েস্ট করার সত্ত্বেও ওনার দাদা তাকে নিজের গাড়িটা অরিন্দমবাবু চেয়েছিল ড্রাইভ করে নিয়ে যাবে, সেই পারমিশনটা কিছুতেই দিল না। তো অবভিয়াসলি অরিন্দমবাবু একটু ক্ষুণ্ণ হলো, একটু খারাপ লাগলো, কি ব্যাপার, আমি কেন গাড়ি চালিয়ে যেতে পারবো না, আমি ড্রাইভিং জানি, আমার কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রবাবলি ছিল, নালে তো হতো না, তো কি ব্যাপার। তো যাই হোক, কেন গাড়ি চালিয়ে যেতে দেয়নি সেটা হলো ঘটনার ক্লাইম্যাক্স, সেটায় আমি আসব শেষে। তো এক শুক্রবার অরিন্দমবাবু রাত 11টার সময় সেন্ট্রাল লন্ডন থেকে বাস নিল ইয়র্কশায়ার যাওয়ার। উনি গেলেন, পৌঁছলেন ইয়র্কশায়ারে ভোরের দিকে, ওই 3:30 4টে মনে হয়। তারপর আর্লি মর্নিং বা সকালের দিকটাই এদিক ওদিক কোনো পাবলিক প্লেসে বলুন, যেরকম কোনো কফির দোকান বা কফি শপ বা ইন্টারনেট প্রবলেম করছে। আচ্ছা, এখানে মহুয়া বাসু লিখেছে ইন্টারনেট প্রবলেম করছে, আপনারা কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না? একটু কাইন্ডলি বলুন, তাহলে আমি একটু ইন্টারনেটটা সুইচ করব। এটা কি সবার হচ্ছে? আর সবার না হলে এটা বুঝতে হবে মহুয়া ম্যাডামের কোনো লোকাল নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। একটু প্লিজ বলুন আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। সংঘমিত্রা ম্যাডাম লিখেছেন শুনতে পাচ্ছি, রঞ্জিতা ম্যাডাম লিখেছে ঠিক আছে সব শোনা যাচ্ছে ফার্স্ট ক্লাস, অনুশ্রিতা ম্যাডাম লিখেছে চলো তাহলে স্টার্ট করা যাক। তাহলে মহুয়া ম্যাডাম প্রবলি আপনার লোকাল ইন্টারনেট প্রবলেম হচ্ছে কিছু। থ্যাংক ইউ মিঠু ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো উনি কি করলেন, শুক্রবার দিন রাত্রে ইয়র্কশায়ারের একটা বাস নিলেন সেন্ট্রাল লন্ডন থেকে। একেই বুঝতে পারছেন শীতের সময়, তার মধ্যে আবার ঠান্ডা পড়ছে। নিস্তব্ধ নিরিবিলি রাস্তার উপর দিয়ে বাস গেল। বাস গিয়ে পৌঁছলো ইয়র্কশায়ারে ভোরের দিকে। তো তারপর ওখানে গিয়ে কিছু কফি শপে কফি টফি খেলেন টেলেন, টাইম পাস করলেন। তারপরে ফার্স্ট আওয়ারে মানে লাঞ্চের আগে কাস্টমারের সঙ্গে মিট করলো, ওই স্পাইস কেনা বেচার ব্যাপারে ডিসকাস করার জন্যে। ডিসকাশনটা ভালো হলো এবং ঠিক করা হলো যে উনি খুব শিগগিরই, মানে অরিন্দম বাবু খুব শিগগিরই নিজের ওই দাদাকে নিয়ে আসবে এই কাস্টমারের কাছে, এবং এসে এখানে পেপার ওয়ার্কস, যেগুলো ব্যবসা শুরু করতে গেলে আরও যে ফার্দার পেপার ওয়ার্কস করতে হয়, সেইগুলো নেক্সট ভিজিটে দাদাকে নিয়ে এসে সেই পেপার ওয়ার্কগুলো করবে। তো সেই মতো আর কি সাকসেসফুলি ভিজিট করে উনি শনিবার দিন আবার বাসে করে সেন্ট্রাল লন্ডনে এলেন, সেখান থেকে নিজের দাদার বাড়িতে চলে এলেন। পরের শুক্রবার ঠিক হলো উনি নিজের দাদাকে নিয়ে সেই কাস্টমারের কাছে যাওয়ার জন্য রওনা হবেন। তো যে শুক্রবারে গেলেন তার পরের শুক্রবার রাত 12:30টার সময় ওনারা ঠিক করলেন বাস নেবেন। উনি নিজে দাদাকে এবারও বলেছিলেন, দাদা এবার তো তুই বা তুমিও তো এবার গাড়িটা চালিয়ে আমার সঙ্গে যেতে পারো, তুমি আগের বার আমাকে গাড়িটা চালাতে দিলে না, ঠিক আছে তোমার গাড়ি, এবার তো তুমি চালিয়ে দিয়েছে। ও বলল না, আমি ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাব না, আমি বাসেই যাব। তখনও কিন্তু অরিন্দম বাবু বোঝেনি তার দাদা কেন গাড়ি চালিয়ে যেতে চাইছে না, কিন্তু এবার এই সেকেন্ড ট্রিপে সেটা বোঝা যাবে। তো পরে শুক্রবার দিন 12:30টার সময় সেন্ট্রাল লন্ডন থেকে ওনারা বাস নিলেন। সেই ঠান্ডা নিরিবিলি নিস্তব্ধ রাত। ওনারা বসেছিলেন বাসে উঠে থার্ড সিটে। উইন্ডো সিটে বাসের বা জানলার দিকে ছিল ওনার ওই জ্ঞাতি দাদা, আর প্যাসেজের দিকে বা আইল সাইড যেটাকে বলে, প্যাসেজের দিকটার সিটে বসেছিলেন অরিন্দম বাবু নিজে। ওনারা বাসে করে ইয়র্কশায়ার যাচ্ছেন
বাস ছেড়েছে সেন্ট্রাল লন্ডন থেকে রাত 12:30টায়। রাস্তা অন্ধকার, যানবাহন খুব কম, বাস চলেছে। অরিন্দমবাবুর একটা ব্যাপার আছে, বাসে ওনার না ভালো ঘুম হয় না। তো বাসে ওনার দাদা ওনার পাশে বসে ঘুমোচ্ছে ঠিকই, কিন্তু উনি কিন্তু জেগে বসে আছেন, ঘুমোতে পারছেন না। ওই বাসের লো হাইট সিট বা যে কোনো কারণেই হোক, উনি কিছুতেই ঘুমোতে পারছিলেন না। বাস যখন ইয়র্কশায়ারে ঢুকবে, এই 3:30, 4টে, 4:30 ওই রকম সময় বাস যখন ইয়র্কশায়ারে ঢুকবে, তখন হঠাৎ প্রচণ্ড জোরে ঝটকা মেরে ব্রেক চেপে ড্রাইভার রাস্তার মধ্যিখানে বাসটাকে দাঁড় করালেন। অরিন্দমবাবু ঘুমোচ্ছিলেন না, উনি ওই ঝটকাতে উঠে পড়লেন। উঠে উনি আস্তে আস্তে ভাবলেন প্রথমে যে কি ব্যাপার, বাসটা এত ঝটকা মারলো কেন, ঝটকা মেরে কেন এরমভাবে রাস্তায় দাঁড়িয়ে গেল। অরিন্দমবাবু আস্তে আস্তে হেঁটে সামনের দিকে গেলেন, যেখানে বাস কন্ডাক্টর আর ড্রাইভার বসে আছে। নমস্কার জয়বাবু। গিয়ে দেখছে যে বাস ড্রাইভার আর বাস কন্ডাক্টর পর্তুগিজ ভাষায় কি সব বলছে, মনে হচ্ছে যেন স্পিরিচুয়াল কিছু বলছে। আর দুজনের সামনের দিকে তাকিয়ে খালি কপালে ক্রস আঁকছে, বুকে ক্রস আঁকছে, অ্যাজ ইফ যেন মহাশক্তিকে বলছে তাদেরকে কোনো বিপদের হাত থেকে রক্ষা করার জন্যে। অরিন্দমবাবু তো বুঝতে পারছেন না যে উনি ভয় পাবেন না কি করবেন, এত বেশি উনি মানে ব্যাপারটা দেখে তাজ্জব হয়ে গেছিলেন। তো ওনাকে দেখে ড্রাইভার বলল, গো ব্যাক, গো ব্যাক, সিট ডাউন, মানে এখানে এসো না। সে যে অরিন্দমবাবু ড্রাইভারকে জিজ্ঞেস করছে কি হলো, আপনারা ব্রেক করলেন কেন? স্টার্ট কিন্তু বন্ধ করেনি, স্টার্ট অন, নিউট্রালে করা আছে, গিয়ার নিউট্রালে করা আছে, ঠিক আছে, কিন্তু ড্রাইভার ওকে বলছে পেছনে গিয়ে বসো, এখানে থেকো না, এখানে থেকো না। যে কোনো কারণেই হোক ড্রাইভার এবং কন্ডাক্টর অরিন্দমবাবুকে বলছে যে তুমি কিন্তু আমাদের কাছে এখানে এসো না, তুমি পেছনে গিয়ে বসো। গাড়ির হেডলাইট চলছে। এবার অরিন্দমবাবু সামনে দেখলো বিশাল কাঁচ, ওই স্টিয়ারিং এর পেছনে বিশাল কাঁচ, একদম মানে ওপর থেকে একদম প্রায় মাটি অব্দি, নিচু অব্দি, মানে বাসের ফ্লোর অব্দি কাঁচ আর কি। অরিন্দমবাবু কাঁচের মধ্যে দিয়ে পরিষ্কার দেখতে পেলেন একটু দূরে রাস্তার মধ্যিখানে একটা 5 বছরের মতো বাচ্চা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা 16th সেঞ্চুরির একটা যেন গাউন পরে আছে। ওই ঠান্ডায় মেয়েটার গায়ে কোনো সোয়েটার নেই, কিচ্ছু নেই। অদ্ভুত রকমের ফর্সা মেয়েটা। ইউরোপিয়ানরা বা ব্রিটিশরা ভীষণ ফর্সা হয়, কিন্তু এই মেয়েটা অদ্ভুত ফর্সা। এবং অরিন্দমবাবু একটা টার্ম ইউজ করেছিলেন, পেস্টি হোয়াইট, মানে যাকে বলা যেতে পারে একেবারে মানে সাদা, রক্ত শূন্য সাদা বললে যেরকম হয়, অদ্ভুত রকমের সাদা একটা বাচ্চা মেয়ে, 5 বছর বয়স হবে মোটামুটি, দেখে যা অনুমান করেছিলেন উনি। এবং মেয়েটার খালি পায়ে রাস্তায় দাঁড়িয়ে হাসছে বাসটার দিকে তাকিয়ে। অ্যানিমিক চেহারা, রক্তশূন্য চেহারা, কোনো সোয়েটার নেই, কিচ্ছু নেই। রাস্তা এত অন্ধকার যে পেছন দিকে আর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আলোতে দেখা যাচ্ছে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে। এবং অরিন্দমবাবু মেয়েটাকে দেখল। মেয়েটা কিছুক্ষণ হাসলো, হেসে রাস্তাটা ক্রস করে ডাউনে একটা রাস্তা চলে গেছে, সে ডাউন দিয়ে কোথায় চলে গেল। এই সময় আপনাদের বলে রাখি, হঠাৎ ওনার দাদার ঘুমটা ভেঙে গেল।
এত কলরব হচ্ছে বা আওয়াজের মধ্যে পেস্ট্রি না পেস্টি, তো যাই হোক, পয়েন্ট ইজ ভেরি ভেরি ফেয়ার। সাদা, সাদা বলতে যেটা বোঝায়, এত ফর্সা মেয়ে। তো মেয়েটা তো যাই হোক রাস্তা ক্রস করে চলে গেল, এবং এরপরে এতক্ষণ দাদার ঘুম ভেঙে গেছে। দাদা এসে বলল কি করছিস। তখন অরিন্দম বাবু যখন পুরো ইনসিডেন্টটা দাদাকে বলল, তখন দাদা ওকে লিটারালি টেনে নিয়ে গিয়ে সিটে বসালো, একটা কান চাপাটি মারলো, বললো বস, তুই আর কোথাও যাবি না, তুই ভূত দেখেছিস। অরিন্দম বাবু বললো ভূত? বললো হ্যাঁ, তুই গোস্ট দেখেছিস। আর ওই নর্থ ইয়র্কশায়ারে যাওয়ার সময় বাঁদিকে ঢোকার মুখে বাঁদিকে হলো রেস কোর্স, এবং দাদা তখন ওনাকে বলে যে ডান দিকে হচ্ছে হলো একটা গ্রেভিয়ার্ড বা কবরস্থান, এবং সেটা 1000 বছর পুরনো, 1000 years old গ্রেভিয়ার্ড, যেটার কাছে এই ঘটনাটা ঘটল। যাই হোক, সেদিন তারপর ওনারা সকালবেলা সেই কাস্টমারের কাছে গেল ইয়র্কশায়ারে পৌঁছে। কাস্টমারের সঙ্গে সেদিন পেপার ওয়ার্কস কমপ্লিট করলো, কিন্তু 12টা 12:30 নাগাদ অরিন্দম বাবুর প্রচণ্ড গা ম্যাজম্যাজানি শুরু হলো, একটা জ্বর জ্বর ভাব। উনি নিজেও বুঝলেন যে ওনার জ্বর আসছে। তো যাই হোক, কাজ টাজ শেষ করে ইয়র্কশায়ার থেকে ওনারা বাস ধরলেন। ওই প্রত্যেক 15-20 মিনিট অন্তর অন্তর ইয়র্কশায়ার থেকে লন্ডনের বাস ছাড়ে, তো বাসে করে সেন্ট্রাল লন্ডনে ফিরলেন। ততক্ষণে ওনার কিন্তু ভালো জ্বর এসছে। এরপর উনি বাড়িতে গেলেন, দাদার কাছে ওষুধপত্র খেলেন। মোটামুটি 102-103 জ্বর ওনার হয়ে গেছিল, এবং বলে নাকি অনেক সময় এই সব জিনিসপত্র দেখলে নাকি জ্বর আসে, এবং ওনার জ্বরটা মোটামুটি 3 দিন ছিল। তো এটা ছিল অরিন্দম দত্ত, অরিন্দম বাবুর পাঠানো, ওনার জীবনে ঘটে যাওয়া লন্ডনের একটা বা ইংল্যান্ডের একটা বিচিত্র ঘটনা। এটা ছিল আমার প্রথম ঘটনা আজকে। এবার একটা 1 মিনিট বিরতি নিই, তারপর শুরু করব নেক্সট ঘটনা। হ্যাঁ, স্পুকি ইনসিডেন্ট। আচ্ছা আচ্ছা, অনুশ্রিতা ম্যাডাম মাঝখান থেকে শুনেছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রুনা ম্যাডাম। মৌমিতা ম্যাডাম এসছে। হ্যালো মৌমিতা ম্যাডাম। মৌমিতা ম্যাডাম, আপনার কুকুর কেমন আছে? তনুশ্রী, নারেশনটা এত সুন্দর যে লিটারেলি ইজিলি ইমাজিন করতে পারছি। হ্যাঁ, মানে অরিন্দম বাবু খুব সুন্দর বলেছিলেন, ওনাকে আমার ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা ঘটনা দিয়েছেন, এবং থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্টস তনুশ্রী ম্যাডাম। কত কি আনএক্সপ্লেইন থিংস আছে এই ওয়ার্ল্ডে। হ্যাঁ, অনেক আনএক্সপ্লেইন থিংস তো আছে অমৃতা, যার জন্যে আর কি মানে আমরা অনেক কিছু দেখিনি। আমি যেটা সবসময় বলি আর কি, যে আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু দেখিনি, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো হয় না বা সেগুলো নেই। প্রচুর ঘটনা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘটছে প্রত্যেক মুহূর্তে। ইনফ্যাক্ট আরও অনেক ডাইমেনশনস আছে যেগুলো আমরা উপলব্ধি করতে পারি না, সেইখানে অনেক কিছু হয়তো হচ্ছে এই মুহূর্তে যেগুলো আমরা জানি না। সুতরাং এগুলো বোঝা খুব শক্ত যে কেন হয়, কিসের জন্য হয়, বাট হয়। মনে হলো বাসে যেন আমিও ছিলাম, সামনে ঘটলো সব। বাচ্চাটা তো আজও মুক্তি পেল না, দুঃখ হলো ভয়ের সাথে। কি নেচার অফ এক্সিস্টেন্স আমাদের। অর্ক লিখেছে, দেখো দুঃখ সুখ কি জানো তো, অনেক সময় যেটা শোনা যায় যে মৃত্যুর পর অনেক সোল পৃথিবীর কাছেই থাকতে চায়, তারা দূরে যেতে চায় না।
সুতরাং মানে এগুলো বোঝা খুব শক্ত। এবার আমি সেকেন্ড ইনসিডেন্টটা শুরু করছি, আমাকে একটা মিনিট সময় দেবেন। ঘরের পরিবেশটা দারুণ, আলো আঁধারি, বেশ ভূত ভূত ভাব। হ্যাঁ, আমি নিজেও নিজেকে একটু ভূত বানাবার চেষ্টা করি। আচ্ছা, এবার আমি শুরু করছি তনুশ্রী ম্যাডামের দেওয়া সিমলার একটি ইনসিডেন্ট। এই ঘটনাটাও কিন্তু অন্যরকম। গুড ইভিনিং মধুরিমা ম্যাডাম, কেমন আছেন? অনেকদিন বাদে। এই না, এত হ্যান্ডসাম ভূত হয় না। ওরে বাবা, থ্যাংক ইউ অমৃতা ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার যেটা বলবো সেটা সিমলার ইনসিডেন্ট। আমাকে যেটা বললাম যে তনুশ্রী ম্যাডাম দিয়েছেন, এই ঘটনাটা তনুশ্রী ম্যাডাম পেয়েছেন। উনি মানে টিউশনস করান এবং ওনার এক স্টুডেন্টের বন্ধু ঘটনাটা স্টুডেন্টের সঙ্গে শেয়ার করেছে এবং সেই বন্ধু তার পাড়ার এক আঙ্কেল বা কাকুর কাছে এই ঘটনাটা জানতে পেরেছে। হ্যাঁ মধুরিমা ম্যাডাম, অনেকদিন বাদে আসছি, চেষ্টা করবো আর একটু রেগুলারলি আসার। কিছু কারণে পারিনি রেগুলারলি আসতে। হ্যাঁ সুতপা ম্যাডাম, অনেকদিন বাদে এলাম, থ্যাংক ইউ। একদম, আর জমে গেছে গল্প পিয়ালি ম্যাডাম। এবার আমি এগোই গল্প নিয়ে তাহলে। তো ঘটনাটা ঘটে সিমলায়। তো এই যে এই ভদ্রলোক যার সঙ্গে ঘটনাটা ঘটেছে, ওনার হবি ছিল ফটোগ্রাফি। তো ফটোগ্রাফি হোক বা ঘুরতে যাওয়া হোক, এই নানা কারণে উনি ওনার ওয়াইফকে নিয়ে সিমলায় যান। যেদিন যাচ্ছেন সেদিন সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে। একটু স্টিপ পাহাড়ি রাস্তা দিয়ে উনি গাড়ি করে যাচ্ছেন, সঙ্গে ওনার ওয়াইফ। গাড়িটা কিন্তু প্রথমে নর্মাল স্পিডে যাচ্ছিল। ওই ভুবন মনমোহিনী ম্যাডাম এসে গেছে, গুড ইভিনিং। এবার হঠাৎ যিনি ড্রাইভার সাহেব, উনি গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলেন। এমনিতেই পাহাড়ি রাস্তায় রাত্রের দিকে বেশি স্পিডে গাড়ি পাহাড়ি রাস্তায় তো বলে যে রাত্রে গাড়ি চালানোই মানে অ্যাডভাইজেবল নয়। তার মধ্যে সন্ধ্যের দিকে 6টা বেজে গেছে, এই ড্রাইভার উল্টে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। বাড়িয়ে কিছুটা এগোলো। এইবার শুনুন কি হলো মন দিয়ে। ওই স্পিডে গাড়ি নিয়ে কিছুটা এগোবার পর ড্রাইভার সাহেব নিজের দরজাটা খুলে চলন্ত গাড়ি থেকে নেমে পড়লেন জাম্প দিয়ে নেমে ওনার সামনে একটা ছোট শিব মন্দির ছিল, 4টে পিলার দেওয়া, উপরে টিনের ছাদ, ভেতরে শিবলিঙ্গ। ওই চলন্ত গাড়ি থেকে ড্রাইভার সাহেব দরজা খুলে বেরিয়ে ওই শিব মন্দিরে গেল। পেছনে যে কাপল বসে আছে ওনারা প্যানিকড হয়ে গেল, টোটাল প্যানিক, ভয় পেয়ে গেল। কি করছে কে? হঠাৎ গাড়ি চলা অবস্থায় কি করে একটা মানুষ গাড়ি থেকে জাম্প দিয়ে বেরোতে পারে নিজের ইচ্ছেতে? সেই অবস্থায় ড্রাইভার সাহেব গাড়ি থেকে বেরিয়ে শিবলিঙ্গের ওখানে গিয়ে মাথাটা ঠেকালো। মাথা ঠেকিয়ে ওই চলন্ত গাড়িতে কোনো রকমে উঠলো, দরজা বন্ধ করলো। ওয়াইফ এবং হাজব্যান্ড ভয়ে কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। এবং ড্রাইভার গাড়িতে উঠে চলন্ত গাড়িতে আবার গাড়িটা নিয়ে এগিয়ে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। তখন এই ভদ্রলোক আর ভদ্রমহিলা গাড়ির মধ্যে
চেঁচামেচি শুরু করে দিয়েছে। আর আপনি কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনাকে আমি পুলিশে দেবো। আপনি কি পাগল? যা হয় আপনি আমরা থাকলেও কিন্তু তাই করতাম। তো ড্রাইভার সাহেব খুব বেশি তর্ক না করে গাড়িটার স্পিডটা বাড়িয়ে দিলেন। একটু এগিয়ে একটা টার্নিং এলো, সেই টার্নিংয়ে গাড়িটা একটু আস্তে করে ঘুরে গাড়িটা নিয়ে স্ট্রেট বেরিয়ে গেল। এরপর ড্রাইভার সাহেব বলল, আমি কেন গাড়িটা থেকে নেমেছিলাম, চলন্ত গাড়ি থেকে আবার উঠে পড়লাম কেন, এবং গাড়িটা কেন স্পিডে চালালাম, এগুলো আপনাদেরকে আমি আপনাদের যে কটেজে আপনারা উঠেছেন সেখানে নামিয়ে আপনাদেরকে সব বলবো। এখন চলুন, এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, এখানে যদি গল্প করতে করতে গাড়ি চালাই সেটা ভালো হবে না। তো যাই হোক, 9:30 নাগাদ ওনারা নিজেদের সিমলায় যে কটেজ আছে সেই কটেজে পৌঁছে এবার ড্রাইভার সাহেবকে ওনারা বললেন, আপনাকে তো আমি পুলিশে দেব। ওই ভদ্রমহিলা বলছে, আপনি এরকম একটা চলন্ত গাড়ি থেকে নেমে গেলেন, কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো বলুন তো। আপনি একটা রেসপন্সিবিলিটি জ্ঞান নিয়ে দুটো ট্যুরিস্টকে নিয়ে আপনি যাচ্ছেন, আপনি একটা পাগলের মতো গাড়ি থেকে নেমে পড়লেন। মানে আপনারা নিজেরা ভাবুন, একটা চলন্ত গাড়িতে আপনারা দার্জিলিং গ্যাংটক গেছেন, সিমলা ছাড়ুন, দার্জিলিং গ্যাংটক গেছেন, পাহাড়ি রাস্তায় ওরকমভাবে ওঠার সময় যে গাড়ি চালাচ্ছে সে যদি চলন্ত গাড়ি থেকে নেমে একটা মন্দিরে মাথা ঠোকে আবার চলন্ত গাড়িতে উঠে পড়ে, আপনাদের কীরকম লাগবে? এবং পাহাড়ি রাস্তা কি ছিল, একদিকে খাদ আর অন্যদিকে একটু জঙ্গল, সে একদম টিপিক্যাল সেই পাহাড়ি খাদ। তো যাই হোক, এবার ড্রাইভার সাহেব যেটা বলল সেটাই হলো ঘটনাটা, যেটার জন্য এটা আজকে বলছি। তো ড্রাইভার সাহেব দেন বলল যে তাহলে আপনাদের ঘটনাটা বলি, শুনুন। আজ থেকে বেশ কিছু বছর আগে একজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একটা সাইকেলে করে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিল। এবার সাইকেল চালাচ্ছিল বয়ফ্রেন্ড, সঙ্গে গার্লফ্রেন্ড বসেছিল। ঠিক ওই মন্দিরটার সামনে আসার পরে মেয়েটি বলে যে আমি এই মন্দিরে গিয়ে একটু মাথাটা ঠেকাবো, তুমিও চলো। তো ছেলেটা বোধহয় যে কোনো কারণেই হোক মন্দিরের ভেতরে ঢুকতে রাজি হয়নি, বলেছে ঠিক আছে আমি বাইরে ওয়েট করছি, তুমি যাও মাথাটা ঠেকিয়ে চলে এসো। এই বলে বাইরে ওয়েট করে, সে কিছুতে মন্দিরে গেল না। তো কি আর করবে, মেয়েটি মন্দিরে গেল, মাথা ঠেকিয়ে চলে এলো। এবার আবার দুজনে সাইকেলে করে মন্দিরটা ক্রস করে যাচ্ছে। যাওয়ার সময় তো সেই টার্নটা এলো, সেই টার্ন থেকে যখন সাইকেলটা ঘুরে এগিয়েছে, তখন যে কোনো কারণেই হোক মেয়েটা না সাইকেল থেকে পড়ে গেছে। এবার মেয়েটা যেহেতু পেছনে বসেছিল এবং সাইকেলটা এবার যেহেতু পাহাড়ি রাস্তায় নামছিল, ছেলেটি খেয়াল করেনি যে মেয়েটা না পড়ে গেছে এবং মেয়েটা চেঁচিয়েছিল, কিন্তু অদ্ভুত ঘটনা, সেই চেঁচানির আওয়াজ ছেলেটা শুনতে পায়নি। সে নিচে খাদে পড়ে গেল। ছেলেটা বোঝেনি। এবার অনেকটা সাইকেল নিয়ে যাওয়ার পরে ছেলেটার যে কোনো কারণেই হোক মনে পড়েছে বা মনে হয়েছে, আরে মেয়েটা তো নেই। ও প্রথমে ভেবেছে যে যেহেতু নিচের দিকে নামছে সাইকেলটা একটু হালকা হয়ে গেছে, তো সেটা প্রথমে ভাবেনি যে সাইকেলটা কেন হালকা হয়েছে, কিন্তু পরে যখন বুঝেছে বেশ হালকা হয়েছে, পেছনে তাকিয়ে দেখে মেয়েটা নেই। এবার তো ঘাবড়ে গেছে, কারণ ও সাইকেল নিয়ে একটু এগিয়েও এসছে। কি ব্যাপার বুঝতে পারছে না। ও খুব মন মেজাজ খারাপ হয়ে গেল। ও প্রায় কাঁদতে ওদের গ্রামে গেল। গ্রামে গিয়ে গ্রামের লোককে পুরো ঘটনাটা বলল। না, গ্রামের লোক বলল যে এটা কি করে হলো। তখন ও বোঝালো যে আমি এরকম সাইকেল নিয়ে যাচ্ছিলাম, তো একটা ক্রসিংয়ে এলাম, তো ক্রসিংয়ে এসে একটা স্পিড ব্রেকার ছিল, তো সেই স্পিড ব্রেকারের কাছে এসে আমি সাইকেলটাকে একটু আস্তে করে ঘোরার সময় আমি একটু সাইকেল হোঁচট খায়,
যে কোনো কারণে হোঁচট খাওয়ার সময় আমার মনে হয় যে মেয়েটা তার মানে হয়তো ওই খাদে পড়ে গেছে, কিন্তু লোকে বিশ্বাস করে না, বলে স্পিড ব্রেকার ওখানে থাকতেই পারে না। তো কেউ তোর কথা বিশ্বাস করতে চায়নি, তো সবাই মিলে এবার ওই জায়গাটায় গেল। যাওয়ার পরে এবার ছেলেটাকে জিজ্ঞেস করলো যে তোমরা কি ওই মন্দিরের কাছে ঘটনাটা ঘটেছিল তোমাদের সঙ্গে? ছেলেটা বললো হ্যাঁ, ওই মন্দিরের কাছে আমি যখন সাইকেলে নিয়ে ওকে আসছি তখন ও বলে আমাকে সাইকেল থেকে দাঁড় করিয়ে যে আমরা চলো দুজনে একটু ভেতরে যাই, কিন্তু আমি রাজি হইনি। ও ভেতরে যায়, গিয়ে মাথাটা ঠিকিয়ে আসে এবং তারপর আমরা দুজনে যাত্রা শুরু করি। তো এইবার গ্রামের লোকে বলে যে তারা ঘটনাটা কেন হয়েছে বুঝতে পেরেছে, এবং তাদের কথা হিসেবে যে গাড়ির চালক, সে সাইকেল হোক গাড়ি হোক, সে যদি ওই মন্দির ক্রস করার সময় ওইখানে গিয়ে মাথা না ঠেকায়, তাহলে তার বা তার ফ্যামিলির বা তার প্রিয়জনের সঙ্গে কোনো মিসহ্যাপ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, এবং এইটি হচ্ছে তারই একটা কারণ। এবার কিছুটা হলেও ওনারা বুঝতে পারলেন যে এইটা সুচরিতা ম্যাডাম লিখেছে, এ আবার কেমন লোক, পেছনে বসেছিল, চিৎকার করলো, ছেলেটা কিছুই শুনলো না। বুঝতে পারবো না, আমার কোনো অভিজ্ঞতা নেই, পাহাড়ে পড়ে গেলে মানে যে কোনো কারণেই হোক আওয়াজের কোনো প্রবলেম হয় কি না বা কি ব্যাপার, আমার সে ব্যাপারে কোনো আইডিয়া নেই, এবং আমি নিজেও সেটা এক্সপিরিয়েন্স করতে চাই না। কিন্তু আমাকে তনুশ্রী ম্যাডাম যেটা শেয়ার করেছেন আমি সেটাই আপনাদের সঙ্গে মানে শেয়ার করছি। তো এইবার গ্রামের লোকে বুঝতে পারলো যে দুর্ঘটনাটা কেন হয়েছে। যেহেতু ছেলেটি ওইখানে গিয়ে মাথাটা ঠেকায়নি, সেহেতু যে কোনো কারণেই হোক দুর্ঘটনাটা ঘটেছে। তো এইবার এই ঘটনাটা শোনার পরে ওই যে কাপল, ওই যারা ওই ফটোগ্রাফে যারা গেছিল, তো তারা মানে তারা জিজ্ঞেস করলো যে আপনি তাহলে গাড়িটা স্পিডটা বাড়িয়ে দিলেন কেন? ওই মন্দিরে আপনি মাথা ঠেকিয়ে এসে গাড়িতে উঠে স্পিডটা বাড়িয়ে দিলেন কেন? তখন যে গাড়ি চালক সে বলল যে এই 6টা থেকে 9টা এই সময়টা নাকি ওই জায়গাটা খুব হন্টেড হয়। কীরকম না, মেয়েটি এরকম 6টা থেকে 9টার মধ্যেই মারা গেছিল, এবং আপনাদের গল্পের এই ঘটনার প্রথমেই বলেছি যে 6টার পরে ওনারা ওই গাড়ি করে যাচ্ছিলেন, তার মানে যে সময় ওনারা মন্দিরটা ক্রস করছিলেন সেটা হলো 6টা থেকে 9টার মধ্যে। এবার ড্রাইভার সাহেবের অনুযায়ী মেয়েটি 6টা থেকে 9টার মধ্যে মারা যায়, এবং মেয়েটির স্পিরিট ওই জায়গাটাতে নাকি থাকে, এবং সে নাকি লোকের কাছে লিফট চায়। লিফট দেওয়ার ফলে কারুর যে খুব ক্ষতি হয়েছে সেরকম শোনা যায়নি, কিন্তু লিফটটা না দেওয়াই ভালো, সেটাই হচ্ছিল লোকের মতামত। এবং যারা ওই মেয়েটাকে দেখে বা যারা লিফট দেয় তাদের পক্ষে কিছু খারাপ হয়নি, বাট রিস্কটা নেওয়াটা উচিত নয়, এটাই হলো মেন পয়েন্ট। তো এই কারণে উনি স্পিডে গাড়িটা নিয়ে বেরিয়ে গেছিলেন যাতে মেয়েটা না আসে বা মেয়েটা লিফট না চায়। তখন এই কাপল জিজ্ঞেস করে মেয়েটা যে সত্যি দাঁড়িয়ে ছিল বা এই ছিল তার কি কোনো মানে প্রমাণ আছে? তুমি তো মানে বলছো, কিন্তু আমরা তো কাউকে দেখিনি। তখন ড্রাইভারটা বলল ঠিক আছে আপনারা আসুন গাড়ির পেছন দিকে। এবার সে গাড়ির পেছন দিকে নিয়ে গিয়ে দেখালো যে গাড়ির যে সাদা কোটিং তার উপরে 3টে আঙুলের ওই সাদা কোটিং উঠিয়ে দেওয়ার আঁচড়ের দাগ। বললো যে ও লিফট চাইতে এসছিল, যে কোনো কারণে আমরা দেখতে পাইনি, কিন্তু লিফটটা দিইনি বলে রাগে গাড়ির পেছনে 3টে আঙুল দিয়ে স্ক্র্যাচ করে দিয়েছে। এটা ছিল তনুশ্রী ম্যাডামের পাঠানো সিমলার একটি ঘটনা। তনুশ্রী ম্যাডাম, এইখানে যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনি যদি শুনছেন তাহলে আপনি সেগুলোকে সংশোধন করে দিন,
কারণ পরে কারুর এই ঘটনাটা আর কি পরে হয়তো মানে ট্র্যাক করতে পারবে না আর কি। বা বেশ টাচি ইনসিডেন্ট। পাহাড় পর্বতে অনেক সব ইনসিডেন্টস হয়। থ্যাংক ইউ মহুয়া ম্যাডাম, থ্যাংক ইউ মিঠু ম্যাডাম। এবার আমি 1-2 মিনিট বিরতি নিয়ে আমি আমার শেষ ইনসিডেন্টটা শুরু করব। অর্ক পরের দিন আবার সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো অর্ক, ডোন্ট ওয়ারি। কাল মিস করব তোমার মাঝার আন্ধেরি রাত। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি শুরু করছি সুমন পাল ওনার দেওয়া একটি ঘটনা। উনি এবং ওনার ওয়াইফ মিতালি বাসু পল ওনারা আমাকে খুব সুন্দর সুন্দর ঘটনা দেন রেগুলারলি, এবং আমি এই জন্যে ওনাদের কাছে খুব কৃতজ্ঞ। ওনাদের সাপোর্টটা ভীষণ বেশি আমাকে মানে ঘটনা দেওয়ার ব্যাপারে, এবং আমি তনুশ্রী ম্যাডামের কাছে রেগুলার ঘটনা পাই, অনেকের কাছেই পাই। সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। নেক্সট এপিসোডে আমি আরও অনেক ঘটনা নিয়ে আসবো, বেশি সময় নিয়ে আসবো। এই এপিসোডে এটাই আমার লাস্ট ঘটনা আর কি। তো এটা আমাকে সুমন বাবু দিয়েছেন, সুমন পাল, এবং এই ঘটনাটা ঘটেছিল ওনার ছোট মামার সঙ্গে। প্রায় 3 বছর হলো ওনার ছোট মামা, 3 বছরের একটু বেশি হয়তো হয়ে গেছে, ওনার ছোট মামা ইহলোক ত্যাগ করেছে, মারা গেছেন। তো ওনার ছোট মামা উত্তর কলকাতার গৌরীবাড়ি অঞ্চলে থাকতেন একটি ফ্ল্যাটে। উনি থাকতেন, ওনার স্ত্রী মানে সুমনবাবুর ছোট মাইমা। কার্যক্ষেত্রে ওনাদের মেয়ে ওনাদের সঙ্গে থাকতেন না, বাইরে থাকতেন। তো ঠিকঠাক সব চলছিল। তো এর মধ্যে ওনার স্ত্রীর আকস্মিক মৃত্যু হয়, মানে ছোট মাইমার মৃত্যু হয়, এবং মৃত্যুটা নিয়ে মিতালি ম্যাডাম নেক্সট এপিসোডে গল্প দিন। নেক্সট এপিসোডে আমি চেষ্টা করব প্রায় 1.5 ঘন্টা টাইম দিতে। অ্যাকচুয়ালি আমার খুব চাপ চলছে অফিসের কাজের,
যার জন্য আর কি মানে খুব বেশি সময় বার করে ঘটনা মানে আনতে পারিনি। বাট নেক্সট এপিসোডে জন্য আমার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি নেক্সট এপিসোডে অনেক ঘটনা নিয়ে আসবো এবং তার মধ্যে সায়নী ম্যাডামের ঘটনা থাকবে, তনুশ্রী ম্যাডামের থাকবে, মিতালি ম্যাডাম যদি দেন ওনারও ঘটনা থাকবে, আরও যারা দেবেন ইন্টারেস্টিং ঘটনা আছে, সুজয় গুপ্তর ঘটনা, প্রচুর প্রচুর ঘটনা থাকবে এবং কিছু কিছু ঘটনা ভীষণ ভয়েরও থাকবে আর কি। তো ওয়েট করুন, সেই এপিসোডে নেক্সট এপিসোডে আমি সেগুলো নিয়ে আসছি। তো আমি আবার আমার কারেন্ট ঘটনায় ফিরে যাই। তো ছোট মাইমার মৃত্যুটা খুব আকস্মিকভাবে হয় এবং ছোট মামা সুমন বাবুর মৃত্যুর কারণটা নিয়ে কিন্তু স্যাটিসফাইড ছিলেন না। কি হয় না, ছোট মামা কার্যক্ষেত্রে সেই সময় ছিলেন না এবং কোনো এমার্জেন্সি পারপাসে ওনাকে কর্মক্ষেত্রে বাইরে যেতে হয় এবং হ্যাঁ অমৃতা শেয়ার করো, থ্যাংক ইউ। সেই সময় ছোট মাইমার বাপের বাড়ি থেকে কিছু ইমার্জেন্সি কারণে ছোট মাইমাকে তার বাপের বাড়িতে চলে যেতে বলে এবং সে নিজের দিদি বা বোনদের সঙ্গে সবাই বাপের বাড়ি যায় এবং সেখানে গিয়ে ওনার শরীরে যেমনি যে বিশাল প্রেশার বা সুগারের প্রবলেম ছিল তা নয়, কিন্তু যে কোনো কারণেই হোক ওনার শরীর ডিটেরিয়েট করে, প্রেশার ফল করে এবং হঠাৎ ছোট মাইমা মারা যায়। এবং কষ্টের ব্যাপার হলো শেষ মুহূর্তে ছোট মামা থাকতে পারেনি, কারণ উনি কার্যক্ষেত্রে সেই সময় বাইরে ছিল, কিন্তু উনি কনভিন্সড ছিলেন না ওনার মৃত্যুতে কিছু একটা ওনার মধ্যে খটকা ছিল নিজের ওয়াইফের বা সুমনবাবু ছোট মাইমার মৃত্যু নিয়ে, যেটা হয়তো কোনোদিনই জানা যাবে না কিসের খটকা। তো যাই হোক, বাস্তবের সঙ্গে তো আমাদের চলতে হবে। তো প্রশ্ন সন্দেহ সবকে সাইডে রেখে ছোট মামা একজন বিপত্নিক মানুষ এবার একলা একলা গৌরীবাড়ি অঞ্চলে নিজের ফ্ল্যাটে দিন কাটাতে শুরু করলেন। এবার উনি কি করতেন, অনেক সময় রাত্রের দিকে বাইরে একটা জমজমাট, বাইরে রুটি তরকারি এগুলো কিনে আনতেন, রেডিমেড এনে খেতেন। তো সেরকমই একদিন রাত্রে ওনার স্ত্রীর ততদিনে মৃত্যু হয়ে গেছে, উনি বাইরে থেকে রুটি তরকারির একটু মিষ্টি কিনে আনলেন, এনে এবার খেতে বসেছেন। খেতে বসে উনি হাফ রুটি খেয়েছেন, আর একটা রুটি বাকি, এক্স্যাক্টলি মানে নাম্বার অফ রুটিটা বলাটা শক্ত আমার পক্ষে। কিছুটা খেয়েছেন, একটা রুটি বাকি আছে, তরকারিও কিছুটা খেয়েছেন আর মিষ্টিটা খাবেন। তো ফোন এসছে বা যে কোনো কারণেই হোক উনি উঠলেন, অর্ধেক খাওয়া অবস্থায় উঠে উনি গেছেন, গিয়ে সেই কাজটা যখন সেরে এলেন দেখলেন যে সেকেন্ড রুটিটা যেটা পুরোটা ছিল পুরোটাই নেই, তরকারিটা অলমোস্ট শেষ হয়ে গেছে, মিষ্টি পুরোটা শেষ। ঘরে কিন্তু দরজা জানলা এগুলো বোধহয় মোটামুটি ভেজানো ছিল, যে বাইরে থেকে যে কোনো ওই পশু পক্ষী বেড়াল ইঁদুর খাবে সেরকম কোনো ব্যাপার ছিল না। আর খাওয়ার স্টাইলেই বোঝা যায় যে ব্যাপারটা নর্মাল নয়। মামা পরে সুমন বাবুদের বলেছিলেন যে উনি একটা কিছু ভেবেছিলেন, কিন্তু কি ভেবেছিলেন সেটা মামা আর খোলাখুলি কিন্তু বলেনি। সুমন বাবুর ধারণা উনি হয়তো ভেবেছিলেন যে ওনার স্ত্রী মানে ছোট মাইমা নিজের প্রেজেন্সটা বোঝাবার জন্য হয়তো এসছিলেন, হয়তো কিছু খাবার দাবার মানে হোয়াট এভার, মানে উনি হয়তো সেই সময়টা নিজের প্রেজেন্সটা দেখাবার জন্য এসছিলেন। কিন্তু এই নিয়ে কিন্তু ছোট মামা নিজে পরিষ্কারভাবে কিছু বলেনি এবং উনি কিছু ভেবেছিলেন এবং উনি নাকি শিউরে উঠেছিলেন যখন উনি দেখেছিলেন ওনার খাওয়া দাওয়া পেট থেকে প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু যেটা বললাম, কিছু যে ভেবেছিলেন, কিন্তু কি ভেবেছিলেন সেটা উনি স্বল্প কথার মানুষ ছিলেন, বেশি কথা বলতেন না, সুতরাং সুমন বাবুরাও বেশি ঘাটাঘাটি করতেন না। তো যাই হোক, এটা ছিল ছোট মামার জীবনে ঘটে যাওয়া
প্রথম অদ্ভুত ঘটনা। এরপরে কিছুদিন গেছে, উনি একদিন রাত্রে শুয়ে আছেন। উনি লাইট নিভিয়ে শুয়েছেন, সঙ্গে টর্চ আছে মশারির মধ্যে। ঘুম ঠিক আসছে না, চেষ্টা করছেন ঘুমানোর লাইট টাইট নিভিয়ে। এবার গভীর রাত্রের দিকে উনি অনুভব করলেন ঘরের মধ্যে দেওয়াল বা সাইডে আশেপাশে কোথাও থেকে ফিসফিস করে যেন কিছু মানুষ বা একটা স্বর, ফিসফিস করা একটি গলার আওয়াজ পাচ্ছে। উনি হঠাৎ একটু সচেতন হলেন, টর্চটা জ্বালালেন। ফিসফিসটা থেমে গেল, ঘরে কিন্তু কেউ নেই। উনি টর্চটা বন্ধ করলেন, করে এপাশ ওপাশ করছেন, ঘুমোবার চেষ্টা করছেন। এবার ওনার মনে হলো সেই ফিস ফিস আওয়াজটা হঠাৎ যেন ওনার খুব কাছে এসে গেছে। মশারির বাইরে থেকে কেউ যেন মশারিটাকে পুরো কি বলবো মানে বেন্ড করে একেবারে মানে মশারির মধ্যে দিয়ে এরকম করে ওনার কাছে এসে ফিসফিস করে কিছু বলছে। উনি হঠাৎ ঘাবড়ে গিয়ে ধর্মড়িয়ে উঠলেন, ভীষণ ভয় পেয়ে গেলেন এবং উনি লাইটটা জ্বালালেন। ঘরের মধ্যে কিন্তু কেউ নেই। উনি কোনো রকমে নিজের ইষ্ট দেবতার নাম জপ করে সেই রাতটা কাটিয়ে দিলেন। এরপর কয়েক বছর বাদে উনি নিজের গৌরী বাড়ির এই ফ্ল্যাটটা ছেড়ে বাগুইয়াটি অঞ্চলে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতে চলে গেলেন। কেন গেলেন সেটা খুব পরিষ্কার করে উনি বলেননি, বাট যে কোনো কারণে উনি চলে গেলেন। এবার এই বাগুইহাটির ফ্ল্যাটে উনি ওনার মতো একদিন রাত্রে খেয়ে দিয়ে মানে শুয়ে আছেন। হঠাৎ বেশ রাত্রে ওনার মনে হলো একটু উঠে জল খাই, টয়লেট চাই। এবার উনি যেই উঠতে গেছেন, ওনার মনে হলো একটা ভারী কিছু যেন ওনার উপরে রাখা আছে, বা একটা কোনো মানুষ যদি আপনার উপরে ভর দেয় বা আপনার উপরে থাকে মানে শুয়ে বা বসে, একটা যেরকম আপনি একটা ওয়েট বা একটা চাপ ফিল করেন বা একটা ভারী জিনিস রাখলে, উনি যেন উঠতে গিয়ে সেই চাপটা ফিল করলেন। একটু প্রথমে কনফিউজড হয়েছিলেন, আমি যেটা বুঝেছি। তারপর ঝটকা মেরে ওই ভারটাকে সরিয়ে উনি উঠে পড়েন। অবভিয়াসলি উনি উঠে প্রচণ্ড মানে নার্ভাস হয়ে যান, একটু ভয় পেয়ে যান। তো উনি উঠে জল টল খেয়ে আবার উনি এসে টয়লেট করে এসে শুয়ে পড়েন। সেই দিনই অ্যারাউন্ড 3:30 বা 4, 3:30 বা 4টে ওনার আবার ঘুমটা ভেঙে গেল। কেন না, ওনার মনে হলো ওনার পায়ে যেন কেউ ছুঁয়েছে। উনি দেখলেন পরিষ্কার একটা গড় হওয়া অবয়ব, মানে গড় করে প্রণাম করছে যেন ওনার চরণে হাত দিয়ে, ওরকম একটা অবয়বকে উনি দেখতে পেলেন। এবং কিছুক্ষণের মধ্যে সেই অবয়বটা জানলা দিয়ে মিলিয়ে গেল এবং ওনার মনে হয়েছিল সেই অবয়বটাই যেন ওনার পায়ে হাত দিয়েছিল। তো যাই হোক, এইটা কি ছিল উনি তার উত্তর আজও পাননি। কে এসেছিল কেউ জানে না। সুমন বাবুরা জিজ্ঞেস করেছে, কিন্তু উনি পরিষ্কার উত্তর কোনোদিন দিতে পারেননি এই ঘটনাগুলোর। উনি কি বলেছে আমি বলছি। উনি বলেছেন, আমি এটা পড়ে বলছি একদম, তোদের মামি চলে গেছে ঠিকই, কিন্তু মনে হয় কেউ যেন আমায় অনুসরণ করছে, অবজার্ভ করছে, প্রত্যেকটা কর্ম ইত্যাদি সে যেন লক্ষ্য করছে। কিন্তু সেটা কে, তার উত্তর মামা কোনোদিন দেয়নি। সে জানতো না বলে দেয়নি, না উত্তরটা অনুভব করেছে বলে ওইভাবে বোঝাতে পারেনি, নাকি সত্যি উনি নিজেও বুঝতে পারেননি। এই প্রশ্নের উত্তর কারুর কাছে নেই। আর ওনার মামা যেহেতু মারা গেছে,
উনি এই প্রশ্নের উত্তরগুলো, এই অনুভবগুলো নিজের সঙ্গে নিয়ে চলে গেছেন, কিন্তু এই প্রশ্নগুলো থেকে গেছে, এই ঘটনাগুলো থেকে গেছে। এগুলো সময়ের পথে আজও আছে, সময়ের দুয়ারে প্রতিধ্বনিত হচ্ছে এবং ভবিষ্যতে হবে। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল এবং ঘটনাগুলো খুব অদ্ভুত ছিল, যেগুলো ঘটেছিল সুমন বাবুর ছোট মামার সাথে। এটা ছিল আমার আজকের শেষ ঘটনা বা লাস্ট ইনসিডেন্ট। এটা বলে আমি আজকের লাইভটা শেষ করছি। সুমন বাবু বা মিতালি ম্যাডাম, আপনারা যদি শুনছেন, আমি যদি কিছু ইনফরমেশন ভুলবশত ইনকারেক্ট দিয়ে থাকি, সেটা এখানে আপনারা সংশোধন করে দিতে পারেন। হ্যাঁ, আমি শেষ হয়ে গেল। আমি যেটা বললাম যে আমি নেক্সট আমার এপিসোডে অনেক ঘটনা নিয়ে আসবো। শালিনী ম্যাডামের ঘটনা আনবো, তনুশ্রী ম্যাডামের ঘটনা আনবো, সুজয় গুপ্তর ঘটনা আনবো, মিতালি ম্যাডাম বলছেন উনি ঘটনা দেবেন, আরও অনেক ঘটনা আছে আমার কাছে। সেই সব ঘটনা নিয়ে আমি আসবো এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অনেক দিন বাদে আপনাদের সঙ্গে দেখা হলো। আপনাদের সঙ্গে যা দেখা হলো, এটাই হলো আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত এই লাইভে। খুব ভালো লাগলো। ভালো থাকবেন। আবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024টা সবার খুব ভালো কাটুক। আর স্বামীজির জন্মদিন, তো সেই জন্যে একটু দাঁড়িয়ে স্বামীজির প্রতি একটু আমার রেসপেক্ট জানানো উচিত। স্বামী বিবেকানন্দ, আমি দাঁড়িয়ে একটু ওনার প্রতি রেসপেক্ট জানালাম। এই বলে আমি আজকের ঘটনা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। গুড নাইট। থ্যাংক ইউ।